সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়াজ। সঙ্গে আছি আমি সলিসিটর সুহেল আহমেদ। দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনটিভি ইউরোপের পর্দায় স্কাই 780 এবং সাথে সাথে সম্প্রচারিত হচ্ছে অনলাইনে ফেসবুক এবং ইউটিউবে এনটিভি ইউরোপের প্ল্যাটফর্মে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আমি আলোচনা করে থাকি কন্টেম্পোরারি লিগ্যাল ইস্যু, লিগ্যাল আপডেট অন ফ্যামিলি, ইমিগ্রেশন, ডিভোর্স অ্যান্ড কন্টেম্পোরারি লিগ্যাল ইস্যুজ নিয়ে। এই অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা কল করে আপনার প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের প্রশ্ন ইনশাআল্লাহ আপনাদেরকে ইনফরমেশন দেব ইনশাআল্লাহ। এই প্রোগ্রামটি যেহেতু আমাদের এই মাস থেকেই শুরু হয়েছে, আপনারা সবাই এই প্রশংসা করতেছেন ফেসবুকে এবং কল করে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মেইনলি আমাদের কোয়েশ্চেন আসে ইমিগ্রেশন নিয়ে। আমি জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য জানাচ্ছি যে আই ডু প্র্যাকটিস অ্যাজ এ ফ্যামিলি অ্যাজ ওয়েল। সো আপনাদের যদি ফ্যামিলি বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে অথবা লিটিগেশন অন্যান্য কোনো লিগ্যাল ইস্যু নিয়ে আপনাদের কোয়েশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। দর্শক, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যেটা যেই দিন প্রাইম মিনিস্টার মিস্টার বরিস জনসন যেই দিন প্রাইম মিনিস্টার হয়েছিলেন সেই দিন থেকে এদেশে যারা ওভারস্টেয়ার রয়েছেন, যারা আনডকুমেন্টেড মাইগ্রেন্ট রয়েছেন, তাদের একটা হোপ ছিল যে গভর্নমেন্ট অ্যামনেস্টি দেবে। আগামীকালকে খুবই গুরুত্বপূর্ণ দিন এই হোপের। অলদো এখনো আগামীকাল হয়তো এটা লোতে পরিবর্তন হবে না, স্টিল লট মোর ওয়ে টু গো, বাট দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য ওভারস্টেয়ার অ্যান্ড ক্যাম্পেইনার। আগামীকালকে ওভারস্টেয়ার বা যারা আনডকুমেন্টেড মাইগ্রেন্ট তাদেরকে অ্যামনেস্টি দেওয়া হবে কি না, এইটা নিয়ে একটা ডিবেট হবে পার্লামেন্টে 6টা বাজে, 19 জুলাই 6টা বাজে। আপনাদেরকে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, যারা ফেসবুকে দেখছেন এবং যারা সরাসরি এই অনুষ্ঠানটি দেখছেন, এই অনুষ্ঠানটি দেখার জন্য। এবং যদি সুযোগ থাকে তাহলে এটা আপনাদের ফেসবুকে অথবা ইউটিউবে যেই প্ল্যাটফর্মে থাকেন এটা শেয়ার করার জন্য। দর্শক, এই যারা আনডকুমেন্টেড মাইগ্রেন্ট বা ওভারস্টেয়ার রয়েছেন আমাদের এই ইউকেতে, বাংলাদেশ থেকে হোক অথবা যেখান থেকেই হোক, সবার প্রতি আমাদের কমিউনিটির এবং আমাদের যারা আমরা আইনজীবী রয়েছি এবং যারা এদেশের মানুষ রয়েছে, এদের প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে। কিন্তু আমার মনে হয় এই পর্যায়ে বা আগামীকালকে যে ডিবেটটা হচ্ছে, এইটা করার জন্য আমাদের এজ এ কমিউনিটি we need to do a lot more things to do. কিন্তু আমার মনে হয় আমরা এখনো এনাফ করতে পারি নাই। যাই হোক, যেমন গতকালকে একটা ডেমনস্ট্রেশন হয়েছিল যেটা হিথ্রো এয়ারপোর্টের ডিটেনশন সেন্টারের সামনে। সবাই কিন্তু সাদা চামড়ার লোক ছিল ওই ডেমনস্ট্রেশনে, যারা যে এই ওভারস্টেয়ারদেরকে বা ডিটেনশনে না রাখার জন্য। সো এজ এ বাংলাদেশি কমিউনিটি আমি মনে করি উই শুড ডু মোর। আপনি নিজেকে প্রশ্ন করেন, এই যে কালকে যে ডিবেটটা হচ্ছে এটা কাদের জন্য? মোর দেন 100,000 সিটিজেন, মোর দেন 100,000 পিপল সাইন দিস পিটিশন, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্যাট ইজ এ সাবজেক্ট ম্যাটার অফ ডিবেট টুমরো। আমি নিজেকে কোয়েশ্চেন করি, আমি কি সাইন করেছি সেই পিটিশনটা? আমি কি এজ এ মেম্বার অফ দিস কমিউনিটি আমার দায়িত্বটা পালন করেছি? সুতরাং when we all come together and pressure the government through the media, through the social media, then might be we have a hope one day this will come in reality. দর্শক, আমি কথা বলবো আমার as a citizen of this country or as a member of this community কি রোল প্লে করতে পারি আফটার দ্য কোয়েশ্চেন। আমি একজন কলার লাইনে আছে, আমি কোয়েশ্চেনটা নেব। কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনার আমার একটা গড় আপনার আমার হাজবেন্ড মরছে আজ কিছুদিন হয়ে গেছে, বাক্কা বেশ কিছুদিন হয়ে গেছে। আপনার আমি আমার নামে আনতাম, কিতা খরচ যাইব আপনার মনে করুন? আপনার কিন্তু হাজবেন্ডের নামে নি গড় এটা না? আমার হাজবেন্ডের নামে গড় আছিল বুঝছেন, আর তার নামেও রয়েছিল। তাই একটা হঠাৎ করে একটা অসুস্থ হইয়া মারা গেছেন, বেশ কিছুদিন হয়ে গেছে।
আমি গোটটা এমনি পড়ে দিচ্ছি আইনের মাঝে। আমি এখন পর্যন্ত এখানে লেখাপড়া করাইছিলাম, করাইলে বড় হয়েছে আর কি, চিন্তা হইছে না। এইবার নাই করোনা ভাইরাস আইলো 1.5-2 বছর যার গেছে লিয়া আরো বই দিচ্ছি। আচ্ছা হুনক আপনি একটা কোশ্চেন করি, আপনি আমি বুঝি লইছি আপনি কি তা কইতাছে। এটা আপনি দুইটা কোশ্চেন করি। আপনার হাজবেন্ডে কোনো উইল রাখিয়া গেছলানি? উইল আপনার করছিলাম হুনকা এখানে ওই সময় করছেন, তার লিভার ক্যান্সার হয়ে গেছিল। এর মাঝে আইছিল কাগজটা তাই সাইন করিয়া দিলেই তার উইল হয়ে গেল না। এর মাঝে ও কাগজটা তাই মারা যাওয়ার একদিন বাদে আইসে, আর তাই পারছিল না সাইনটা করতা। আচ্ছা ডক্টর হয়ে গেছে, ওইখানে উল্টা হইছে না, আরো 2000 পাউন্ড গেছে। বুঝছেন হিমাইছে 2000 পাউন্ড নিছেন গিয়া। আচ্ছা রেনিউল করছিল। ওকে, এটা যদি ওই যে আগরটা কি তা আগে যে একটা করছিল এটা আসেনি না? হাওটাও নাই, কোনোটাও নাই আপনারা গেছে? জি না, আগে করছেন না তাই না আপনার, বুঝছেন আগে করছেন না। এখানে ওর সময় লেটাস একবারে করছিল, আর ইটা হইছে না, একদিন লাগে হইছে না। আপনার কেন আগের দিন মারা গেছেন হসপিটালে, আর কাগজটা 12 দিনে ইয়ে করছে সাইন করার লাগি। বুঝছেন বুঝছি, আল্লাহর হুকুম। আর সেকেন্ড কোয়েশ্চেন হইলো ল্যান্ড রেজিস্ট্রি যে ওদেশে যে আমরা যে বাংলাদেশের দলিল হই, ও ল্যান্ড রেজিস্ট্রিত কিটা আপনারা এটা খালি তান সোল নামে আছিল না আপনার নামে জয়েন্ট ওনারশিপ আছিল? জি না, আশা রাখা যায় আমি মনে হয় আমার গুড আইডিয়া মনে হয় একলা তার নামে আছিল, আমার নামে নাই। আচ্ছা আপনি কিটা কোনো লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন নামে কেউ কিটা এক্সিকিউটিভ হিসাবে প্রবেট অফিসও কোনো অ্যাপ্লিকেশন করছিলানি? জি না, মানে আমার এক সলিসিটারে লেখাপড়া করছেন করিয়া আমার গোটার ওখানকে একটা কাগজ ফাটাইছেন, তাই মানে ওখানকে আমার ছেলে লাটা ফেরবা একটা সিটি আইছে। বুঝছেন নি আপনার? বুঝছি। বর্তমান সময়ে একটা লেটার আইছে সলিসিটার তাকিয়া যে এখন আমার ছেলে ইটা লাটা ফেরবা, তাই নখন কু ইগোর ডিটা আনতা ফেরবা। ডিটা আছে ব্যাংক, আপনার যে ব্যাংক তাকিয়া পয়সা আনছিল না গোল লইছিল। আমি বুঝছি, আমি থ্যাংক ইউ আপনার কিতা কইতাছে আমি বুঝি লেছি। আমি এক্সপ্লেইন করে দিলেই আপনি কল রাখিয়া হুনুকা টিভিত, বুঝছেন নি? জি আচ্ছা, হুনুকা কত লাগবো পয়সা আপনার? ওখান খরচ লাগবো কত আনতে? ওখানটা একটা আইডিয়া দেখো আমারে। খরচ এটা আপনার লাইভ আপনার খোয়া যেত না, এবং এক এক সলিসিটরের এক এক রেট আছে, বুঝছেন নি? একটা লামসাম একটা ডেট আপনি আমার এমনি একটা এমনি আইডিয়া দিয়ে হোক আপনার, বুঝছেন নি? আপনি আমার কইতে পারতেন না কত লেন্দি থাকে জানি আপনার। আপনি এখন বুঝছি, আমি সবটা কইরাম, আপনি একটু ফোন রাখি আপনি হুনুকা টিভিত, বুঝছেন নি? টিভির মাঝে কইবা আপনি? ঠিক আছে, আমি কইব ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ কলার, আপনার কল করার লাগি। আসলে এই দেশে আমার টিভি অনুষ্ঠান যেই প্ল্যাটফর্ম থেকে দেখরা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট উইল। বাংলাদেশে আমরা কেউ মারা গেলে আপনার ইনহেরিটেন্স ল অনুযায়ী বা শরিয়া ল অনুযায়ী বা মুসলিম যে অর্ডিন্যান্স রয়েছে 1861 বা 1961 সেটা অনুযায়ী আপনার যে ইনহেরিটেন্স বন্টন করা হয়। এই দেশে it is very important to every person to make a will. So আপনারা যারা এই অনুষ্ঠান দেখরা, আপনারা একটা উইল হরণ জানি আপনারা দুনিয়ায় থাকতে আপনারা নিজে হইছেন আমার এই সাসিয়ে কিতা ট্রাবল ফেস করা উইল না থাকার কারণে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট উইল নট কস্ট মাচ, মেবি হাইয়েস্ট যদি আপনার প্রপার্টি দেখে অ্যারাউন্ড 200 বা 250 বা ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য প্রপার্টি উইল, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক এ প্রপার উইল। এবং উইল হ্যাভ টু বি এ প্রপার। আপনি 20 পাউন্ড দিয়ে 30 পাউন্ড দিয়ে অনলাইনে করাই লেলে এটা আরো কমপ্লেক্সিটি সৃষ্টি হইব আপনি মারা যাওয়ার বাদে। সো গো টু এ সলিসিটর এন্ড মেক এ প্রপার উইল। সাসির উত্তরই লগি ল্যান্ড রেজিস্ট্রি যেহেতু সাসার নাম আছিল খালি, সো আপনারা আমি আপনারা কই গিতা হতে হইব। আপনারা প্রথমে আমি জানি না কোনো এক্সিকিউটর নিয়োগ হইছে কিনা, প্রথমে প্রবেট অফিসের লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা লেটার আনতে হইব, একটা অ্যাপ্লিকেশন করতে হইব। করলে তারা একজনকে অথরিটি দিব আপনার প্রপার্টি বন্টন করার লাগি। তাইন আনার বাদে ল্যান্ড রেজিস্ট্রিত ইনহেরিটেন্স ল অনুযায়ী, এই দেশের ইনহেরিটেন্স ল অনুযায়ী আপনার প্রপার্টি বন্টন হইব, যেহেতু তার কোনো উইল নাই। ইনহেরিটেন্স ল হইল কি আপনার প্রথম সারা প্রপার্টি মিলাই পোর্শন 250,000 পাউন্ড আপনি ফাইলেইবা, যেহেতু তার ওয়াইফ। আর বাকি প্রপার্টি তার ক্রাইটেরিয়া হইল যদি কোনো রেসিডেন্সিয়াল হাউস থাকে যেটা ফ্যামিলি হোম আপনি পাইবা। সো আপনি এটা আপনার প্রায়োরিটি পাওয়ার লাগে। সো আপনি
ও ইনহেরিটেন্স ল অনুযায়ী ল্যান্ড রেজিস্ট্রিতে একটা অ্যাপ্লিকেশন করতে হইব, একটা ফর্ম আছে AP1, এই ফর্মটা আপনার ফিল আপ করতে হইব, আর একটা ফর্ম আছে TR1। সো AP1 TR1 ফিল আপ করিয়া, আর আরেকটা ফর্ম আছে যদি আপনার সলিসিটর থাকে না, ID2 and ID1 ফর্ম। সো ইদার ইউ নিড টু টেক ID1 ফর্ম। সো ID1 AP1 TR1 ফর্ম ফিল আপ করিয়া যদি আপনারা ল্যান্ড রেজিস্ট্রিতে ফাটাই দেন তাহলে আপনার নামে এটা গড়াইব। থ্যাংক ইউ আপনার কল করার লাগি দর্শক। নেক্সট কলার প্লিজ। হ্যালো কলার। আসসালামু আলাইকুম ভাই সাহেব। জি আসসালামু আলাইকুম ভাই সাহেব, প্রশ্ন রাখো কা। জি ভালো আছেন ভাই সাহেব? জি আপনি একটু জোরে মাতো, আপনার মাত শোনা যান না, বুঝছেন নি? জি ভালো আছেন ভাই সাহেব, ভালো আছেন নি? জি জি প্রপারলি না ফোকাসেন আপনার প্রশ্ন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এখন বুঝলাম ভাই সাহেব? একদম পাক্কা হুনরা ফোকা ভাই সাহেব প্রশ্ন। আচ্ছা ওকে ভাই সাহেব, আমি লাস্ট উইক আপনার প্রোগ্রামটা শুনছিলাম, ও যে কিটা একটা কেস জামরানু কেস ওর একটা এখনো খোলা আছে নি ভাই সাহেব? জি জি থ্যাংক ইউ ভাই সাহেব কল করার লাগে। আপনি আমার কল দেখো। 1 মিনিট ভাই সাহেব। আমার নাইনি আমি লিভ টু রিমাইন্ডার আছি, এক ভিসা গেছে, এখন এক ভিসা এক্সটেনশন করাইছি। আমার একটা বাচ্চা আমি পয়লা থেকে কেয়ার আর করলাম, 5 বছর হয়ে গেছে আমার বাচ্চার। সে ইজ ব্রিটিশ। মানে বাচ্চা ব্রিটিশ নাইনি? যে আমার বাচ্চা ব্রিটিশ, আর আমি লিভ টু রিমাইন্ডার আছি। ওকে, এই কেস গুলা এখনো আছে। 1 জুলাই থেকে 6 সপ্তাহ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে আচ্ছা ভাই সাহেব, মানে আমি টেলিফোন করছিলাম, কইছেন এটা জুনের 30 তারিখ বন্ধ হইতেছে, তো ওখান কথা বলতে না বন্ধ হইছে না। আমি কই ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিম বন্ধ হই গেছে, বাট জামরানো কেসের লাগি জাস্ট এক্সেপশন দিছে কোর্টে, যেটা হোম অফিস এগ্রিড হইছে কোর্টের লাগি আরো 6 সপ্তাহ। সো 1 জুলাই থেকে আর 6 সপ্তাহ সময় আছে। সো অলরেডি তো ভাই সাহেব আমি কালকে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবো না, বা ওই সপ্তাহ কালকে পারবা? কালকে আগামী সপ্তাহ, আগামী সপ্তাহ বা আগামী মিডল অফ মানে 6 সপ্তাহ। সো 4 সপ্তাহ 3 সপ্তাহ গেছে, আরো 3 সপ্তাহ আছে এখন এই অ্যাপ্লিকেশন সাবমিট করার লাগে। থ্যাংক ইউ। আগামী সপ্তাহে গিয়া করতে পারবো না ভাই সাহেব, আমার বাচ্চা না নিয়ে 5 বছর ধরে আমি ফুল কেয়ার, আর আমি আমার বাচ্চা আর কই নাই। জি পারবা সরাসরি আইএলআর এর লাগে অ্যাপ্লাই করবা। থ্যাংক ইউ। আর এটা মানে আমার কোর্টেও দিছে, আমি ফুল টাইম কেয়ারার, ফ্যামিলি কোর্টে ফুল টাইম কেয়ারার কইয়া আমারে আমি 5 বছর ধরে করলাম। আমি ফুলি বুঝতাম পারছি আপনি অ্যাপ্লিকেশন করে দিবা উইদিন নেক্সট 3 উইকস। থ্যাংক ইউ ভাই সাহেব, থ্যাংক ইউ থ্যাংক ইউ। Yeah, thank you viewers. Actually Zambrano case is ongoing still, so if anyone is a parent of a British child and you providing care, or anyone if you provide a British care, আপনারা এখন অ্যাপ্লিকেশন করতে পারবা 1 জুলাই থেকে 6 সপ্তাহ পর্যন্ত আপনারা সময় আছে। থ্যাংক ইউ। দর্শক আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে। আপনারা যদি কল করতে চান তাহলে আমি ব্রেকের সময় আপনাদের কল নিব, আপনারা কল করে আমার সাথে কথা বলবেন এবং আমি আবার ফিরে আসবো আফটার এ শর্ট ব্রেক। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আবারও শুভেচ্ছা জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়ার। সঙ্গে আছি আমি সলিসিটর সোহেল আহমদ। আই এম হেড অফ ইমিগ্রেশন অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্ট at AS Excellent Solicitor. We are situated in London and Milton Keynes and as well in Dublin. দর্শক আমি বিরতির আগে আমার ফার্স্ট সেগমেন্ট আমি আলোচনা করতেছিলাম অ্যামনেস্টি নিয়ে, যে যারা ওভারস্টেয়ার রয়েছেন এবং আনডকুমেন্ট মাইগ্রেন্ট রয়েছেন তাদের জন্য আগামীকাল এই পার্লামেন্টে ডিবেট হবে, যে যারা 6টা বাজে 19 জুলাই, যে যারা ওভারস্টেয়ার তাদেরকে অ্যামনেস্টি গ্রান্ট করা হবে কিনা। আমরা এজ এ কমিউনিটি অফ দিস মেম্বার বা এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি কি করতে পারি? অ্যাটলিস্ট আমি আগে বলেছি যে উই ক্যান প্লে এ রোল। আপনাদের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনার যেই টাউন থেকে দেখতেছেন এই অনুষ্ঠানে, বার্মিংহাম থেকে হোক, ওল্ডহাম থেকে হোক, ম্যানচেস্টার থেকে হোক, স্কটল্যান্ড থেকে হোক এবং লন্ডন থেকে হোক, আপনি আপনার লোকাল এমপিকে ইমেল করবেন, কল করবেন, সেক্রেটারিকে আপনার কনসার্ন রাইজ করবেন এবং আপনার এমপিকে রিকোয়েস্ট করবেন যাতে হি প্লে এ রোল as well and support this petition and support the parliament debate to give an amnesty for the overstayed and undocumented migrant. It is very important. আপনারা এমপির সাথে কল করে অথবা ইমেল করে আপনারা আপনার কমিউনিটির কনসার্নটি রেইজ করতে পারবেন। দর্শক এই অ্যামনেস্টি এটা কি হয়ে যাবে? আপনি কি সব গভর্নমেন্ট কি দিয়ে দিবে অ্যামনেস্টি ওভারস্টেয়ারদেরকে, নাকি এই পিটিশনের ফলে হোয়াট উইল অ্যাচিভ? আমি আগেই বলেছি অনেক উই স্টিল লট মোর টু গো, বাট এই পিটিশন
যেটা রান করা মূলত দুইটি পিটিশন রান করা হয়েছিল, একটা কোভিডের টাইমে যেটা রিজেক্ট হয়েছে, এবং এই পিটিশনটা ক্রস 100,000 সিগনেচার, এবং এই জন্য ইজ এ সাবজেক্ট ম্যাটার অফ ডিবেট। এই পিটিশনের ফলে এটা প্রেশার হবে গভর্নমেন্টের জন্য, বাট গভর্নমেন্ট উইল রেজ দেয়ার কনসার্ন, দেয়ার পজিশন, দে উইল এক্সপ্লেন ইট টু দ্য পার্লামেন্ট। বাট এইটা যে একটা রিউমার ছিল যে অ্যামনেস্টি দিয়ে দিবে, এটা কিন্তু আসলে সত্য না, কারণ পার্লামেন্টে এবং হোম অফিস তাদের প্রেস ব্রিফিংয়ে বলে দিয়েছে, এবং গত 18 মার্চ 2021 হোম অফিস এবং দ্য গভর্নমেন্ট তাদের পজিশন ক্লিয়ার করেছে যে তারা যে প্রেস রিলিজটি দিয়েছে সেটা বলে যে দ্য ইমিগ্রেশন রুলস অলরেডি প্রোভাইড ফর আনডকুমেন্টেড মাইগ্রেন্ট টু রেগুলারাইজ দেয়ার স্ট্যাটাস ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট, but such a provision would unduly reward those who have not complied with the immigration rule. So এটা বুঝে যাচ্ছে যে গভর্নমেন্ট এই পিটিশনের যে ডিবেটটা সেটা সাপোর্ট করবে না এবং তারা সেটা রিজেক্ট করে দিবে। এবং তারা যে স্টেটমেন্ট বলেছে, there is a lot of immigration rules and appropriate way the undocumented migrant can regularize themselves. So what does it mean? এখনো ইমিগ্রেশন রুলসে অনেক রুলস রয়েছে, হিউম্যান রাইটসে আর্টিকেল 8 এর অনেকগুলো রুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আনডকুমেন্টেড মাইগ্রেন্টরা তারা নিজেকে রেগুলারাইজ করতে পারেন। যেমন আপনি যদি ইস্টাবলিশ করতে পারেন যে এই দেশে আপনি 10 বছর বা 5 বছর বা 15 বছর যাবত আছেন, and you will face significant obstacle if you are required to return to your home country under Article 8 এবং the established case law decision from the judgment from the High Court, Court of Appeal and European Court of Human Rights and European Court of Justice এর যে আউটকাম গাইডলাইন্স এবং তাদের যে ডিসকাশন অনুযায়ী you can claim leave to remain. To be honest, from my experience, I would say, in my opinion, কারেন্ট ইমিগ্রেশন রুলস যেটা রয়েছে সেই রুলসে অনুযায়ী যদি আপনি প্রপার আর্গুমেন্ট দিয়ে, প্রপার সাবস্টেন্স দিয়ে, আপনি যদি আপনার স্টেটমেন্ট দিয়ে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, এবং ইফ ইউ আর রিয়েলি ইন ডেঞ্জার দ্যাট ইউ উইল ফেস সিগনিফিক্যান্ট অবস্টাকল অন রিটার্ন টু ইয়োর হোম কান্ট্রি, আপনাকে লিভ টু রিমেইন দিতে হবে। আপনি যদি জাস্ট হোম অফিসকে বলেন জাস্ট আমি অ্যাসাইলাম সিক করবো, আমি বিএমপি করি অথবা আমি আওয়ামী লীগ করি বা আমি বিএমপি বা জামাত করি, আমি দেশে গেলে আমাকে প্রসিকিউট করবে, এই করবে, সে করবে, দ্যাট উইল নট হেল্প ইউ টু গেট এ কেস। ইউ হ্যাভ টু প্রপার সাবস্টেন্স। আপনি যদি প্রপার আর্গুমেন্ট দিতে পারেন, কারণ এই সিমিলার যে সিচুয়েশনের উপর আপনার যে সার্কামস্টেন্সের উপর, এই সার্কামস্টেন্সের উপর অনেকগুলো কেস ডিসাইড হয়েছে কোর্ট অফ আপিলে, অনেকগুলা জাজমেন্ট রয়েছে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের, এবং ওই সব কোর্টে জাজরা কি বলেছেন, কি সার্কামস্টেন্স থাকলে একজন লোককে আর্টিকেল 80 হোক অথবা ডিসক্রিপশনারি লিভ হোক অথবা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনে হোক এদেশে লিভ টু রিমেইন দিতে হবে, আপনি সেই অনুযায়ী আপনার কেসটা সাজাতে হবে। এই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনার যদি কেসটা প্রপারলি আপনি সাজাইতে পারেন, প্রপারলি হোম অফিসকে প্রেজেন্ট করতে পারেন, আপনার প্রপার আর্গুমেন্ট দিতে পারেন, তাহলে হোম অফিস এটা রিফিউজ করতে পারবে না। যদি এটা রিফিউজ করে আপনি আপিল করে এটা উইন করতে পারবেন, বিকজ আপনি যদি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে গিয়ে বলেন ওয়েল দিস ইজ হোয়াট সেড ইন কোর্ট অফ আপিল অ্যান্ড ইউর ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, দ্যাট ইজ বাইন্ডিং টু দ্য ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল। ইন দ্যাট কেস ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল হ্যাজ টু ফলো the decision of the decision of the court of appeal or European court of human rights. That's how you need to work on your file. Now, for example, this was the very popular case in Agarko. This is the court. The decision came from European Court of Human Rights that when someone will face, if you're a partner of a British citizen, or in any case, if you face an insurmountable obstacle upon return your home country, আপনি এই দেশে লিভ টু রিমেইন ক্লেম করতে পারবেন। হোয়াট ইজ ইনসারমাউন্টেবল, এবং এই কেসে আলোচনা করা হয়েছে যে যেটা দিস ইজ হোয়াট mean significant obstacle. I'll come back to continue discussion. Before that, I'll take a caller. Assalamu alaikum caller, আপনার প্রশ্নটি করুন। জি আপনার মাত শুনলাম না, আপনি একটু বড় করে মারতে হইব। স্টুডিওত মাত্রা, বাট আমি শুনলাম না আপনার মাত। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বোন প্রশ্নটি করুকা। জি আমি মাই নেম ইজ মিসেস কুরান আফিয়া খাতুন। জি খোকা। হ্যালো। আজ আমি একটা উসলিয়া হারাইছি, বুঝছেন? জি আপনার প্রশ্নটা খোকা।
আপনার তো আমি একটা মুসলিয়া হারাইছি, আমার আব্বা স্বাস্থ্য চলতে মারা খাইছো ওখানে তার আমি সলিসিটার ধরছিলাম বুঝছেন নি জি ওখানে তো আমার পয়সা গুলো আটকানো হয় না এখানে ওখানে তার বুদ্ধিটা আবার হইয়া দিবা। আপনি আবার হোক আপনার প্রশ্ন আমি বুঝছি না প্লিজ। আমি উলসর মালিক, আমার আব্বা মারা খাইছো 5 বছর গেছে। জয় 5 বছর গেছে। জয় জয় ওখানে আমি সলিসিটার ধরছি সিটি এই যে 7 বছর 2 বছর হয়ে যাক। তখন আমার পয়সা গুলো লন্ডন কত দেশে জ্ঞানতাম লন্ডনে দিত ওটা দেন না আমার একটা বুদ্ধি বাতিয়ে দিল। আচ্ছা বুদ্ধি পয়সা কিতার লাগি দিত আপনারে? উলসর মালিক আমার বাপে আমার নামে দিছেন পয়সা, আমি বাপ মরা বাদে আমি পয়সা তুলতাম। তো এই প্রপার্টি টেকাইতা ও দেশ না বাংলাদেশ? বাংলাদেশ সোনালী ব্যাংক। ওকে বাট উইল ও দেশ করিয়া গেছেন আপনার আব্বাই? ও দেশ করিয়া গেছেন। আপনার টেকা খেয়ে দেন না এক্সিকিউটর বা ট্রাস্টি যাইনেছিলা তাই দিতে না নি? সলিসিটার হলো সিটি গেট ধরছিলাম বাদে আমার আব্বা মরা বাদে আমার নামও চেঞ্জ হয়ে গেছিল বুঝছেন নি। জয় আফিয়া খাতুন আছিল, আফিয়া খাতুন তো নে আমি মিসেস কুরআন আফিয়া খাতুনও গেছি। জয় না এখন আমার টেকা খেয়ে দেন না, টেকা তো জায়গা উইল থাকলে সোনালী ব্যাংকে দিত। ও বুঝছি। তো আপনার ট্রাস্টি আছেন না নি, ট্রাস্টি বা এক্সিকিউটর? জি 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 জি। ওকে আচ্ছা বুঝছি। এখন সোনালী ব্যাংকে দেন না টেকা ওটা নেনি কইরা? জি জি জি। বাট এই টেকা বাংলাদেশ সোনালী ব্যাংক নাইনি? জি বাংলাদেশ সোনালী ব্যাংক সরকার গেট। আচ্ছা বুঝছি। ওকে আপনি রাখি দেখো তাইলে আমি কইরাম আপনার প্রশ্ন উত্তর। জি আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ থেকে টেকা আনাটা ভেরি কমপ্লেক্স। আপনার উইলও দেখতে হইব আগে আসলে, কারণ উইলও আপনার আপনার আব্বাই যে উইল করিয়া গেছেন 5 বছর ইজ টু লেট। আমি জানি না এতদিন কিতার লাগে যায়, বাট উইল করার সময় তাই ও দেশ উইল ও দেশ দুই দেশের প্রপার্টি তাই ডিল করছেন কিনা, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। নর্মালি উইলও অপশন থাকে ওয়েদার আপনি শুধু ও দেশের যে সম্পদ আছে ওটা উইল করে যেতে পারবা, অথবা বাংলাদেশের যে সম্পদ আছে ওটাও উইল করে যেতে পারবা ও দেশের উইলও। কিন্তু কমপ্লেক্সিটি কিতা, এই দেশে যদি আপনি উইল করো বাংলাদেশের প্রপার্টি হারেন তাহলে বাংলাদেশের যে প্রপার্টি ইট উইল বি সাবজেক্ট টু ইনহেরিটেন্স ট্যাক্স অফ দ্য ইউকে ল। আর বাংলাদেশ এই দেশের ইনহেরিটেন্স ট্যাক্স হইল আপনার নিয়ারলি 40% আফটার দ্য এক্সামশন। 25,000 পাউন্ড এক্সামশন যদি কাপল হইন দেন 650, then after that 40% inheritance tax. So that's why I said a will is very important for everyone. You should go to see a professional, otherwise আপনার মারা যাওয়ার বাদে সারা টাকা নিবগে হইছে মারছে। যাই হোক আপনার এটা কমপ্লেক্স, আপনার ট্রাস্টে যান তাই আপনার কমিউনিকেট করতে হইব। তো এর আগে আমি কইছি যে আপনার উইলও দেখতে হইব হয়তো বাংলাদেশের প্রপার্টি আপনার ডিল করা হয়েছে কিনা, উইল করা হয়েছে কিনা। সো উই নিড টু লুক ইনটু অল অফ দিস এন্ড দেন আই থিঙ্ক ইউ ক্যান নট জাস্ট আস্ক সামওয়ান এন্ড উই ক্যান নট গিভ দ্য প্রপার অ্যাডভাইস অন দিস। আমি আপনার রিকোয়েস্ট করবো আপনার উইল লইয়া এক্সিকিউটর বা ট্রাস্টি যান তাই কোনো ফাইল লইয়া গে তাই কোনো সলিসিটরে দেখা ওটা ভালো হইব। থ্যাংক ইউ। দর্শক আমি আপডেট নরমালি দিতে পারি না বিকজ অফ দ্য কোলা, but I'll give you some other important update also ইউরোপিয়ান সিটিজেন হল লাগে যেটা প্রি সেটেল স্ট্যাটাস এবং বেনিফিট রিলেটেড ইস্যু। দিস ইজ এ very important issue for EU citizen and their family member যারা এই দেশে আইসেন ব্রেক্সিটর বাদে এবং প্রি সেটেল স্ট্যাটাস আছে, আপনারা অ্যাপ্লাই করছেন প্রি সেটেল পাইছেন, এর বাদে আপনারা রিসেন্টলি বা কিছুদিন আগে ট্রানজিশনাল পিরিয়ডের বাদে আগে কাউন্সিল অথবা আপনার ইউনিভার্সাল ক্রেডিটের লাগে অ্যাপ্লাই করছেন, আপনারা তারা কেন ইউনিভার্সাল ক্রেডিট দেন না, এটা বন্ধ করে রাখে দিছে, ডিসিশন হোল্ড করে রাখে দিছে। কারণ লোক এটার একটা ডিসিশন আইছে হাইকোর্ট থাকি এবং হাইকোর্টের বাদে এটা আপিলও গেছে কি কোর্ট অফ আপিলও, এবং কোর্ট অফ আপিলও যদি অর্ডার দেয় কোর্টে যে এটা দেওয়ার লাগি দেন আপনার ফাইবা আর নাইলে ফাইতে নাই। ঠিক সিমিলার সিচুয়েশনের একটা কেসের ডিসিশন আইছে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস থাকি। আয়ারল্যান্ডের একটা কেস, এক দম্পতি যারা প্রি সেটেল পাইছেন এবং তারা রিসেন্টলি মুভ করছেন এবং তারা বেনিফিটের লাগে অ্যাপ্লাই করছিল, তারা দিছে না এবং এটা এনিওয়ে বাই দ্য ওয়ে এটা গেছে গিয়ে আপনার কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস। নাও ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস হোয়াট দে সেড এক্স্যাক্টলি, জাস্ট আই উইল সাম আপ। তারা কইছেন যে ডিনাইং বেনিফিট টু ইউ প্রি সেটেল স্ট্যাটাস হোল্ডার জাস্টিফাইড ইফ নো ফান্ডামেন্টাল রাইটস ব্রিচ। It is very important কারণ এটা কোর্ট অফ আপিলর ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের ডিসিশন সামহাউ ইট ইজ স্টিল বাইন্ডিং টু দ্য ইউকে কোর্ট এজ ওয়েল। কারণ ইউরোপিয়ান লর প্রিন্সিপাল হইল কি
the member state cannot discriminate on the basis of nationality, but এই দেশে যারা এসেছেন ইউ ন্যাশনাল হিসাবে তারা কিন্তু বেনিফিটের জন্য অ্যাপ্লাই করছেন, সেম ওয়ে ব্রিটিশ ন্যাশনাল অ্যাপ্লাই করছে, কিন্তু ইউরোপিয়ান ন্যাশনালকে যাদের প্রি সেটেল স্ট্যাটাস আছে তাদেরকে কিন্তু বেনিফিট দিচ্ছে না, কিন্তু ন্যাশনাল যারা ব্রিটিশ ন্যাশনাল তাদেরকে দিচ্ছে। সো ইট ইজ এ ডিসক্রিমিনেশন। হাউএভার ইউরোপিয়ান লতেই আছে ডিসক্রিমিনেশন করা যাবে যদি ইফ ইট ইজ জাস্টিফাইড, এবং ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস আয়ারল্যান্ডের কেসে বলছে ইট ইজ জাস্টিফাইড। সো আনফর্চুনেটলি এই কোর্ট অফ আপিলের যে ডিসিশন আসবে আগামী দিনে মোর লাইকলি উইল কাম সেম। হাউএভার ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস একটা কথা বলে দিয়েছে, যদি অন্য কোনো রাইটে প্রি-সেটেল স্ট্যাটাস বা রাইট টু রিমেইন থেকে থাকে, ফর এক্সাম্পল অন দ্য বেসিস অফ দেয়ার চিলড্রেন, then the children will have a life or to live with dignity. এই জাজমেন্টের আলোকেই আমি বলতেছি হাইকোর্টেও যদি কোর্ট অফ আপিলেও যদি কোনো ইউ ন্যাশনালের বাচ্চা থাকে এবং ওই বাচ্চার বেসিসে আপনি যদি পেয়ে থাকেন, অথবা বাচ্চার বেসিসে এখন আপনার সুযোগ আছে জামরানো কেয়ারের রাইটে, আপনি যদি প্রি সেটেল স্ট্যাটাস পেয়ে থাকেন অ্যাজ ইয়োর ওন রাইট, আর আপনি যদি সুইচ করে বাচ্চার রাইটে চলে যান জামরানো কেস ইউজ করে, তাহলে কিন্তু আপনি আগামীতে বেনিফিট পাওয়ার রাইট হয়ে যাবে, বিকজ ইউ হ্যাভ সাম আদার ওয়ে টু লিভ টু রিমেইন। দর্শক, আমি নতুন আপডেট নিয়ে আর কিছু আলোচনা করবো কেস লো নিয়ে, হিউম্যান রাইটস ইস্যু নিয়ে, বিশেষ করে ইউরোপিয়ান লো এবং জামরানো কেস নিয়ে আফটার এ শর্ট ব্রেক। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ শো। আমি সলিসিটর সোহেল আহমেদ। লিগ্যাল আওয়ার এই অনুষ্ঠানটি প্রতি রবিবার 3টা থেকে 4টা বাজে এনটিভির পর্দায় সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে, পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবেও সম্প্রচারিত হয়ে থাকে। দর্শক, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারবেন, কিপ কন্টিনিউ টু কল মি ইফ ইউ নিড টু নো এনি ইনফরমেশন অ্যাবাউট এনি লিগাল ইস্যু, whether family matter, divorce, children issue, or a property issue relating to in matrimonial property, or of course immigration practice, which is our traditional practice for Bangladeshi community or Bangladeshi solicitor. দর্শক, লাইনে আছেন কোন দর্শক? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নই করুন ভাইয়া। ভাই সাহেব, হুন্ডানি এখন হুন্ডা পারানি। জি জি, হুনরাম হোকা। আমি হাজলিং দেন থেকে হেলাল কইয়ার বালা শুনি। জি জি, বালা আছে। আসসালামু আলাইকুম। বালা আছেন? বহুত দূরে থেকে প্রশ্ন করছেন। বালা আছি। আমার জানি না আপনার আর কোন বিষয় এটা, কিন্তু আমি জানতাম চাইছিলাম যেন ও যে ইউরোপিয়ান ইউনিয়নের যে 30 জুন যে তারা ডেডলাইন আছিল, মানে এক্সটেনশন টাইম শেষ হয়ে গেছিল, এরপরে কি তার কেউ আওয়াজ আইবনি, বা যদি এখন কেউ স্প্যানিশ পাসপোর্ট পায় বা ইটালিয়ান পাসপোর্ট পায় মানে ইউরোপ কান্ট্রির? থ্যাংক ইউ ভাই সাহেব, হেলাল ভাই সাহেব কল করার লাগে আপনারে ফ্রম মাই হার্ট থ্যাংক ইউ। আপনার উত্তর দিলাম, আমি একটু এক্সপ্লেন করা লাগবো, বাট আমি শর্ট দিলাম। এখন আর কেউ আইতা পারতা নাই ইউ ন্যাশনাল বা ইউরোপ থাকি যদি এখন পাসপোর্ট ফাইন, দিস ডোর ইজ ক্লোজড। হাউএভার এজ এ ইউ ফ্যামিলি মেম্বার হিসাবে এখনো আইতা পারবা। যেসব ইউ ন্যাশনাল ওদেশও আইচন, আপনি যদি সাইন কল রাখি দেখ রাখি টিভি হুনক, আমি আপনার আনসার দেব ইনশাআল্লাহ। আল্লাহ ভালো লাগবে, থ্যাংক ইউ। এখন যদি কোনো যার যেসব ইউ ন্যাশনাল ওদেশ আইচন 30 ডিসেম্বরের আগে আইয়া ওদেশ প্রি সেটেল স্ট্যাটাস এখন অ্যাপ্লাই করছেন বা আগে পাইছেন বা সেটেল স্ট্যাটাস পাইছেন, টাইন এখনো তানতানার ফ্যামিলি মেম্বার হলরে আইনতা পারবা। টাইন স্যাটিসফাই করতে হইব যে টাইন ওদেশ সেটেল বা প্রি সেটেল স্ট্যাটাস আছে, আর তার রিলেশনশিপ স্টার্ট হইছে ডিসেম্বর 2020 আগে, 30 ডিসেম্বর 2020 আগে তান বিয়া করছেন, অথবা বাবা মা অফকোর্স আসেন, অথবা যদি রিলেশনশিপ স্টার্ট হয়, আপনার যদি ডিউরেবল পার্টনার হয় রিলেশনশিপ, আপনার যদি অ্যাফেয়ার শুরু হয়, তাহলে কিন্তু প্রমাণ করতে পারেন যদি, তাইলে তাই এখনো তারারে আনতে পারবা। যদি বাচ্চাইন জন্ম হয়, যদি কোনো বেবি জন্ম হয় আপনার 30 ডিসেম্বরের পরে অনওয়ার্ড এখনো, তাহলে এখনো তারা ইউরোপিয়ান লোর আন্ডারে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে বেসিক্যালি সেম রিকোয়ারমেন্ট তারা এখনো আনতে পারবা। থ্যাংক ইউ ভাই সাহেব। বাট এখন আর কেউ যদি ইউরোপিয়ান পাসপোর্ট ফাইন, তাইলে আগে যে আইতা ইলার আইতা পারতা নাই, তারা আইতে হইব এজ এ ইউ ফ্যামিলি মেম্বার। সো দেন ইট এস্টাবলিশ এ রিলেশনশিপ, তার ভাই আছেন, এদের সব বইন আছেন, যদি মা সরি তার আব্বা আম্মা আসেন, অথবা বাচ্চাইন আসেন মা বাবা হিসাবে, অথবা বাবা মা হিসাবে, ওলা দিস ইজ হাউ ইউ ক্যান কাম। বাট ইউ সিটিজেন হিসাবে আর আইতা পারতা না। থ্যাংক ইউ।
ব্রেকের সময় কল করছিলা ফি ওয়েবার আর এনএইচএস ফি এক্সামশন সম্পর্কে, বিশেষ করে পাবলিক ফান্ড যারা এই দেশে লিমিটেড লিভ টু রিমেইন আছে তারা বেনিফিট ক্লেম করতে পারেন না। বাট আই এম টেলিং ইউ হোয়াট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেসব এই দেশে যেসব যারা আসেন আপনারা বিআরপি যদি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড লেখা থাকে তাহলে দিস ইজ দ্য রাইট নাও, দিস ইজ দ্য অপরচুনিটি আপনার লাগে এটা রিমুভ করার লাগে। ইউ ক্যান রিমুভ ইট, দিস ইজ বিকজ এই প্যান্ডেমিকের সময় আমি যতটা অ্যাপ্লিকেশন করছি আলহামদুলিল্লাহ এভরি সিঙ্গেল অ্যাপ্লিকেশন সাকসেসফুল, এবং যারাই করছে আমি যাদেরকে অ্যাডভাইস করছি তারা অনেকে নিজেই করছে, সব অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে। আপনার যদি বিআরপিতে কন্ডিশন থাকে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এন্ড ইফ ইউ আর এ ডেস্টিটিউট, যদি আপনার ডেস্টিটিউট মিন্স আপনার এনাফ ইনকাম নেই আপনার ঘর ভাড়া দেওয়ার জন্য অথবা আপনার বাচ্চাদের বেসিক নেসেসিটি গড় সংসারের খরচ কেনার জন্য, খাবার কেনার জন্য, তাহলে আপনি ডেস্টিটিউট। দ্যাট মিন্স আপনার এক্সপেন্ডিচার ইজ মোর দেন ইউর ইনকাম। সো ইন দ্যাট কেস আপনি হোম অফিসে অ্যাপ্লাই করতে পারেন চেঞ্জ কন্ডিশন অফ ইউর বিআরপি, এবং হোম অফিস আপনার যে রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এটা রিমুভ করে নতুন বিআরপি ইস্যু করবে। দেন ইউ ক্যান ক্লেম benefit from the like universal credit or housing benefit or the housing or the accommodation from the local authority. So যারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আপনারা এই ইনফরমেশনটি আপনার যদি কমিউনিটি মেম্বার অথবা ভাই বোন আত্মীয় স্বজন রিলেটেড থাকে, কারণ মেনি পিপল ইজ স্ট্রাগলিং স্পেশালি ডিউরিং দ্য কোভিড, কারণ তাদের যে ওই যে ইউনিভার্সাল ক্রেডিটের যে রাইট, যে বেনিফিট পাওয়ার যে রাইট ছিল না, নোট গোস টু পাবলিক ফান্ড, এই রেস্ট্রিকশন থাকার কারণে, যার কারণে অনেকেই সাফার করেছেন, এবং গভর্নমেন্ট সেম্পেথাইজ ছিল, কারণ অনেক গ্রান্ট করেছে, অনেকেরই এই বিআরপিতে কন্ডিশন রিমুভ করেছে। আপনার যদি কোনো সাহায্য লাগে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। একজন কলার লাইনে আছেন। কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্নটা আসলে আপনার প্রোগ্রাম আমি আপনাকে খুব সহজ করে বুঝিয়ে দিলাম, যার জন্য আমার প্রশ্নটা আমি রাখছি। আমার প্রশ্নটা হইলো, আমার এক ভাই মারা গেছেন আগে, আর গড় তাই না তার ওয়াইফের নামে, তো মানে সাথে সাথে দরকার কয়েক মাস ওয়াইফ গেছে, আর তার আবার কোনো সন্তান নাই, এমনকি দুজনের মা বাবা নাই, শুধু দুই পার্টির ভাই বোন আসবেন। এখন এই প্রপার্টিটা হইব আপনার, তারা কি এই প্রপার্টি এখন তো আপনার ভাই মারা গেছেন না, দুইজন আছেন? না, দুইজন মারা গেছেন, কোনো উইল নাই, কিছু নাই। ভাই আগে মারা গেছেন আর কয়েক মাস পরে বোন মারা গেছেন। তার মা বাপ আছেন নি দুইজনের? মা বাপ নাই, বাচ্চা কাচ্চাও নাই। মা বাপও নাই, বাচ্চা খাই নাই। ওকে, তার ভাই বোন আছেন তো নাইনি? জি, দুইজনের ভাই বোন আছেন। এখন পার্টিটা খিতে হইব, তাহলে ভাই বোনে পাইবা, বুঝছেন নি? মানে দুই পার্টির ভাই বোনে পাইবা। আমি কইলাই শর্টলি ব্রিফলি আপনার ইনহেরিটেন্স ল ইউকের নরমালি উইল অনুযায়ী ডিস্ট্রিবিউশন সপ্তাহ হয়, বাট উইল যদি না থাকে তাহলে তাই মারা যাওয়ার বাদে তার ফ্যামিলি মেম্বারের মধ্যে থেকে কেউ আপনার প্রোবেট অফিসে ওদেশ একটা আছে, অফিস অফ দ্য পাবলিক গার্ডিয়ান, অন অ্যাপ্লাই করতে হয়। মানে উইল না থাকলে বা উইল থাকলে করতে হয় লেটার অফ সরি, উইল থাকলে আপনার এক্সিকিউটিভ বা ট্রাস্টি উইবার লাগে অ্যাপ্লিকেশন করতে হয়, আর উইল যদি থাকে না তাহলে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশনের লাগে অ্যাপ্লিকেশন করতে হয়। তখন তারা একজন এক্সিকিউটিভ নিয়োগ করবো, তার প্রপার্টি কালেক্ট করিয়া ইনহেরিটেন্স ল অনুযায়ী ডিস্ট্রিবিউট করতে হয়। ইনহেরিটেন্স লস অফ যদি ফইলাও আপনার যদি জামাই বউ তখন তারা ওয়াইফ এবং হাজব্যান্ড তখন তাহলে তারা ফাইলাইন, হাজব্যান্ড তারা একটা অংশ আছে, ফার্স্ট 250,000 পাউন্ড, দেন ফ্যামিলি হোম, দিস ইজ হাউ ইট। বাট যদি জামাই বউ কেউ তখন না তাহলে বাচ্চাইন তোর গেছে যায়, ফার্স্ট বাচ্চাইন তখন না তাহলে যারা মারা গেছেন তারা মা বাপের গেছে প্রপার্টি যায়। মা বাপ যদি তখন না তাহলে তারা যে ফার্স্ট ব্রাদার আছেন, ফার্স্ট ব্রাদার মানে আপন ভাই বোন তারা গেছে যায়। এরা যদি তখন না তাহলে সৎ ভাই বোন তখন যদি এরার গেছে যায়, এরা যদি তখন না আপনার গ্র্যান্ড প্যারেন্টস, দিস ইজ হাউ ডিস্ট্রিবিউট। আর যদি কেউ তখন না দুনিয়ায় তাহলে এটা যায় কুইনের গেছে। আচ্ছা, আমি আপনারটা বুঝছি, বাট মানে এটা কি তার দুই পার্টি ভাই বোন তুকানি হইব নি, ওটা আমি জানতাম চাইলাম। না, এটা ডিপেন্ড করবো সকল শেষে খেয়ে মারা যায়, এটা শেষে মারা গেছেন বোন, তাহলে শেষে যদি বোন শেষে হাজবেন্ড ফইলা মারা গেছে নাইনি, তো হাজবেন্ড মারা যাবে প্রপার্টি যাবো কি বইনের গেছে, তাইন সোল ওনার, আর তাইন মারা যাবে বাদে তান খান্দাত খেরা আছেন এরারে তুকাইব। স্যার, ও তান ভাই বোন ইনহেরিটেন্স ট্যাক্স এটা মানে ও 250,000 ওটা কি তা পরে বাকি গুণ যাইব ইনহেরিটেন্স? না, ইনো তো জামাইবো তাহলে যায়, আর যদি তাহই না তাহলে সবে সমান অংশ পাইবা।
তাহলে ইনহেরিটেন্স ট্যাক্স দেওয়া লাগবে না ইনহেরিটেন্স ট্যাক্সের এক্সাম্পশন হইল কি আপনার এই দেশে পয়লা এক্সাম্পশন আপনার টোটাল প্রপার্টি 325,000 অথবা এটা আগামী বছর চেঞ্জ হইব 350,000 এক্সাম্পট এর উপরে যে প্রপার্টি থাকবো ওটার হইল 40% ট্যাক্স সো নেক্সট ইয়ার আপনি হইরা 250 যাইবো 350 এটা মনে হয় ওই বছর চেঞ্জ হওয়ার কথা আই এম নট শিওর বাট লাস্ট ইয়ার ইট ওয়াজ 325 সো ফার্স্ট 325 ইজ এক্সাম্পট আপনার কোনো ট্যাক্স লাগতো না বাট স্টিল ইউ নিড টু সাবমিট রিটার্ন টু দা এইচএমআরসি এর বাদে আপনার আমি দ্যাট মিন্স যে বাই আগে মারা যাওয়ার কারণে তার ফ্যামিলি কেউ কিছু পাই না না তারা তো দুইজন তখন তারা তো ফাইলিবা আপনার 600 ডাবল এক্সাম্পশন পাইবা 650 পাউন্ড পাইবা 650,000 পাউন্ড পাইবা বুঝছেন নি ইলান কিলান মানে যে আমি কই কাপল হইলে দুইটা এক্সাম্পশন পাওয়া যায় আর একজন হইলে একটা সো যেহেতু তারা জামাই আসেন জামাইয়ে পাইবা 350 আর তান যে এক্সাম্পশন এটা ট্রান্সফার হয়ে যায় তাই মারা বাদে তান এক্সাম্পশন রাইট এটা ট্রান্সফার হয়ে যায় তার ওয়াইফের গেছে বুঝছেন নি তখন ওয়াইফে ক্লেম করবা দুইটা মানে 650,000 পাউন্ড এক্সাম্পশন পাইবা বাট না যেহেতু তারা দুজনও নাই তাইলে তো 320 যেটা আপনি হইরা ওটা না দুইটা অ্যাপ্লাই হইব দুইটা অ্যাপ্লাই হইব তান যে এক্সিকিউটর আসেন এই ক্লেম করবা বেসিক্যালি দুইটা এক্সাম্পশন তাইলে গড়ের দাম যদি 500 হয় গড়ের 500 হইলে তার তো কোনো ট্যাক্স আইতো না বুঝছেন নি হতা ইনহেরিটেন্স ট্যাক্স আইতো না বাট দুইটা ট্যাক্স একটা হইলো ইনহেরিটেন্স ট্যাক্স আর একটা হইলো কি ক্যাপিটাল গেইন ট্যাক্স বুঝছেন নি এর লাগি আপনি এটা ফাইল লইয়া গিয়া কোনো প্রবেট সলিসিটরের লগে মারতে হইব ক্যাপিটাল গেইন ট্যাক্স হইলো 20% আপনার গড় যদি 200,000 দি লোন আর বেচার সময় যদি 300,000 হই যায় তাইলে 100,000 পাউন্ড 20% দিলেই তো হইব ক্যাপিটাল গেইন ট্যাক্স বুঝছেন নি বাট देयर আর সাম এক্সাম্পশন अगेन যেমন আপনার যে মেইন গড় রেসিডেন্ট হোম যেটা এটা এক্সাম্পট হই গেল কি ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকি তারপরে আপনার যদি গড়ের ইমপ্রুভমেন্ট রিফার্বিশমেন্ট অথবা গড়ের ইমপ্রুভ করেন ওটা এক্সাম্পশন আছে সো देयर আর সাম লো পোজ আপনি যেইতেই বইটা ফাইল লইয়া কোন লয়ারের গেছে দেন ডিটেইলস আলোচনা করবা থ্যাংক ইউ বয় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নেক্সট কলার আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি শুহেল ভাই লোকে মাতলাম সাইরাম জি শুহেল ভাই মাতরাম ভাই সাহেব থ্যাংক ইউ প্রশ্নটা করুকা জি ভাই স্যার আমরা তো সকলে দেশ ঘর বাড়ি লই জি ওদের যদি হঠাৎ সে যদি ঘর বাড়ি দখল করি লাই তা আমরা এই দেশ নিয়ে কিতা করতাম পারবো কিতা লিগ্যাল সলিউশন আছে আপনি একটা আপনি সিয়া জানো আল্লাহু আকবার থ্যাংক ইউ আমি কইরাম আপনার প্রশ্ন রাখি দেব কা ফোন এটা খালি আপনার প্রবলেম না এটা মেনি পিপল আমরা কমিউনিটির একটা মেজর প্রবলেম হইল কি এটা এর খালি এটা ফার্স্ট জেনারেশন না বিশেষ করে সেকেন্ড জেনারেশন আপনার আব্বা আম্মা আইসেন দেশে তারা দেশে গড় বাড়ি করছেন বাসা বাড়ি করছেন সব আইছেন এখন তারা মারা গেছেন তারা ফুয়া ফুড়ি নেছেন তারা তো গড়ও গিয়ে যেতে পারে না তারা গড় বাড়ি সব তার দখল করিল আর মাইনসে হবাই হবাই সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাজ এ হোল কমিউনিটি a lot of people are suffering যারা দেশে জমি জমা কিনেছেন গড় বাড়ি করেছেন তারা এগুলা বেদখল হয়ে যাচ্ছে আপনি কি করবেন প্রথমে আমি বলি বাংলাদেশে যদি আপনি সরাসরি অ্যাকশনে যান ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট বিকজ অফ দ্য আমলাতান্ত্রিক বা ব্যুরোক্রেসি যে আমলাতান্ত্রিক জটিলতা আপনি যদি এখান থেকে উকিল সাহেব একজন নিয়োগ করেন একটা কোর্টে বাংলাদেশে লট অফ ব্যাকলগ ইন দ্য কোর্টে আপনার মামলা শেষ হতে দিতে আপনার টাইম চলে আসবে 10 বছর 8 বছর 5 বছর এবং উকিল সাহেবকে টাকা দিতে দিতে আর মুরব্বীদেরকে এটা সেটেলমেন্ট হতে হতে আপনি কিছুই পাবেন না দিস ইজ হাউ দ্য লিগ্যাল সিস্টেম ইন বাংলাদেশ ওয়ার্ক সো আর আপনারা এখান থেকে মামলা চালানো ইজ ভেরি ডিফিকাল্ট আর তারা তো জানে আমরা লন্ডনে তখন এখানে আরে মধু আছে সো দিস হাউ ইজ মেক মোর হোল থিংস ডিফিকাল্ট আপনাকে আমি বলি আপনার যদি এই সিচুয়েশন হয়তো আপনি হয়তো বাংলাদেশে গিয়ে মামলা পরিচালনা করা সম্ভব হবে না বিকজ অফ দ্য ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি সো আপনি যেটা করতে পারবেন টেকনিক্যাল একটা আমি ইনফরমেশন দেই এই ইটস নট এ লিগ্যাল অ্যাডভাইস বা একটা অ্যাডভাইস দেই আপনি এখানে যে বাংলাদেশের যে হাই কমিশন আছে এখানে হাই কমিশনে একটা মামলা করবেন মামলা না বাংলাদেশের মতো বা কোর্ট কেস না আপনি যদি একটা অ্যাপ্লিকেশন করেন বাংলাদেশের এমবাসিতে এই মেথডটা ইজ ভেরি ইফেক্টিভ আপনি এখান থেকে তারা এই মামলাটা ট্রান্সফার করে দিবে আপনি যখন কমপ্লেন করবেন একটা আপনি যেটা করতে হবে একটা অ্যাপ্লিকেশন দরখাস্ত লিখতে হবে আপনার দেশে কে কে জড়িত এদের নাম ঠিকানা অ্যাড্রেস বাবা মা ডেট অফ বার্থ সব কিছু দিতে হবে আপনার প্রপার্টি অ্যাড্রেস দিতে হবে দিয়ে একটা ফর্মাল কমপ্লেন করবেন আপনার বাংলাদেশ এমবাসিতে আপনি কে কে থ্রেট দিচ্ছে
তারা কি করবে, এই কমপ্লেইনটা বাংলাদেশে ফরেন মিনিস্ট্রিতে পাঠাবে এবং ফরেন মিনিস্ট্রি থেকে সেটা ট্রান্সফার হয়ে চলে যাবে ডিসি অফিসে, এবং ডিসি অফিস থেকে পুলিশ যেসব লোকাল থানা রয়েছেন এদেরকে দিক নির্দেশের জন্য এসপি অফিসে পাঠানো হবে, আইজিপি পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে, and then it is very effective method. আমার মনে হয় আপনি এই দেশ থেকে এই মেথডটা একটু ট্রাই করে দেখেন, কারণ আপনি বাংলাদেশ থেকে যদি চান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতেন তাহলে এটা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে, আপনি পারবেন না যেতে, অনেক ঘুষ দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আপনি ওই ফরেন মিনিস্ট্রি ঢুকতেই পারবেন না। বাট এখান থেকে যদি এমবাসিতে, এখানে ইউকে স্ট্যান্ডার্ড সার্ভিস, আপনি এখানে এমবাসিতে যদি অ্যাপ্লিকেশন করে চলে যান, দিস ইজ ভেরি ইফেক্টিভ মেথড এবং আপনার কাজ হয়ে যেতে পারে। আপনি এই মেথডটা ট্রাই করে দেখেন। আপনি একটু বাংলাদেশ এমবাসির ওয়েবসাইটে গিয়ে ওখানে একটা সেকশন আছে, ওইটা পড়ে দিবেন কিভাবে কমপ্লেইন করতে হয়। দর্শক অনেকেই লাইনে রয়েছেন, আমি আপনার কল নিতে পারতেছি না, আপনি কল শেষ হওয়ার পর ট্রাই করবেন, আমি অফলাইনে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, লিগ্যাল আওয়ার উইথ সুহেল এই অনুষ্ঠানটি প্রতি রবিবার সম্প্রসারিত হয়ে থাকে। আপনারা প্রতি রবিবার 3টা থেকে 4টা পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখবেন এবং সাথে সাথে আপনাকে অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ঈদের জন্য ঈদ মোবারক দেখছি এবং আগামী রোববার বার্মিংহামে নৌকা বাইচ দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ইনভাইটেশন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।